দ্য সুপারঅ্যানুয়েটেড ম্যান পার্ট 3। অলরেডি আমি দ্য সুপারঅ্যানুয়েটেড ম্যানের ওপরে দুটো ক্লাস এর আগে করিয়ে দিয়েছি। যারা যারা সেই ক্লাসগুলি দেখোনি অবশ্যই গিয়ে দেখে নেবে, তাহলে তোমাদের আজকের ক্লাসটি বুঝতে সুবিধা হবে। ভিডিওর লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। তো দেখো, ইন্ডিপেন্ডেন্টলি অফ দ্য রিগোর্স অফ অ্যাটেন্ডেন্স। রিগোর্স মানে হচ্ছে খুব কঠোর বা কঠিন। রিগোর্স অফ অ্যাটেন্ডেন্স মানে হার্ডশিপ অফ অ্যাটেন্ডিং অফিস। অফিসে যোগদান করার যে কষ্টটা চার্লস ল্যাম্ব সেটাই বুঝিয়েছেন। ইন্ডিপেন্ডেন্টলি মানে হচ্ছে সেন্স অফ ফ্রিডম। এখানে অ্যাকচুয়ালি চার্লস ল্যাম্ব এই শব্দটির দ্বারা রিফ্লেক্টিং অন হিজ রিটায়ারমেন্ট ফ্রম আ লং ক্যারিয়ার অ্যাজ আ ক্লার্ক, মানে ডিটাচমেন্ট ফ্রম দ্য হার্ডশিপ অফ অ্যাটেন্ডিং দ্য অফিস, এটাই তিনি বোঝাচ্ছেন। আই হ্যাভ এভার বিন হন্টেড উইথ আ সেন্স, পারহ্যাপস আ মেয়ার ক্যাপ্রিস অফ ইনক্যাপাসিটি ফর বিজনেস। আই হ্যাভ এভার বিন হন্টেড উইথ আ সেন্স, আমি সবসময় তাড়িত হতাম একটি অনুভূতির দ্বারা। পারহ্যাপস হয়তো, আ মেয়ার ক্যাপ্রিস, ক্যাপ্রিস মানে খেয়াল খুশি, হয়তো সেটা নিছকই ছিল। সেই যে ধারণাটা যেটার দ্বারা আমি তাড়িত হতাম সেটা হয়তো নিছকই খেয়াল খুশি ধারণা, মানে সত্যতা নেই ওতে। অফ ইনক্যাপাসিটি ফর বিজনেস। ইনক্যাপাসিটি ফর বিজনেস মানে পারসনস ইনঅ্যাবিলিটি টু ফুলফিল দেয়ার ওয়ার্ক, মানে তার মধ্যে যে একটা ধারণা ছিল সে বোধহয় তার কাজের যে দায়িত্ব সেটার জন্য তিনি পর্যাপ্ত নন, সেটাকেই তিনি বলছেন ইনক্যাপাসিটি ফর বিজনেস। এটা ল্যাম্বের যে ইন্টারনাল স্ট্রাগল সেটাকে প্রকাশ করছে। মানে তিনি এখানে পার্টিকুলার কোনো কাজে যে তিনি অপর্যাপ্ত সেটা কিন্তু নয়, যে কোনো কাজ তার কঠিন লাগতো বা পারতেন না সেটা কিন্তু নয়, তবুও তিনি ক্রমাগত এটা নিজেকে সন্দেহ করে গেছেন তিনি বোধহয় তার এই কাজের পক্ষে অনুপযুক্ত, তার বোধহয় ক্ষমতা নেই এই কাজের জন্য। যদিও তিনি কোনো কাজেই, সেখানে দীর্ঘ সময় ধরে ক্লার্কের কাজ করেছেন, কোনো কাজেই তিনি অসুবিধে ফিল করেননি যে কোনোটা করতে পারছেন না, তবুও তার এই মনে হওয়াটা, এটা তার যে অভিজ্ঞতার একটা ডুয়ালিটি, একটা দ্ব্যর্থক দিক। কারণ তিনি যখন কোনো কাজেই অসুবিধে ফিল করেননি, সব কাজই তিনি পারতেন, এমন নয় যে কোনো কাজ তিনি পারতেন না, তাহলে তিনি ওই জবের ক্ষেত্রে নিজেকে ইনঅ্যাডিকুয়েট এটা ফিল করছেন কেন? তাই এই কথাটার দ্বারা ল্যাম্বের ওই এক্সপিরিয়েন্সের একটা ডুয়ালিটি, একটা দ্ব্যর্থক দিক প্রকাশিত হচ্ছে। দিস ডিউরিং মাই ল্যাটার ইয়ার্স, এইটা কোনটা? ওই যে সেন্সটা যেটা ওনাকে তাড়িয়ে বেড়াতো, যে তিনি বোধহয় তার কাজের জন্য সুইটেবল নয়, ওই সেন্সটা ডিউরিং মাই ল্যাটার ইয়ার্স, আমার পরবর্তী বছরগুলোতে হ্যাড ইনক্রিজড টু সাচ আ ডিগ্রি, মানে এতটাই পরিমাণ বৃদ্ধি পেয়েছিল, দ্যাট ইট ওয়াজ ভিজিবল ইন অল দ্য লাইনস অফ মাই কাউন্টেন্যান্স, যে এটা আমার মুখমণ্ডলের সমস্ত রেখাগুলোতে প্রকাশ পেত। মানে ওই যে একটা সেন্স যেটা আমাকে হন্ট করে বেড়াচ্ছে, তাড়িত করে বেড়াচ্ছে, সেটার জন্যই যে আমি খুব চাপে রয়েছি, এই যে চাপের যে ছাপ আমার মুখে প্রকাশ পাচ্ছিল, সেটাই তিনি বলতে চাচ্ছেন। মাই হেলথ, আমার শরীর বা আমার স্বাস্থ্য, অ্যান্ড মাই গুড স্পিরিট, গুড স্পিরিটস বলতে জীবন শক্তির কথা বলা হয়েছে এখানে, তাহলে আমার স্বাস্থ্য এবং আমার জীবনী শক্তি ফ্ল্যাগড, ফ্ল্যাগড মানে নিস্তেজ হয়ে যাওয়া, ড্রপড, বিকাম উইক, তাহলে আমার গুড স্পিরিট মানে আমার যে জীবনী শক্তি, মানে যে এনথুজিয়াজম, এবং আমার হেলথ, আমার স্বাস্থ্য, এই দুটোই কিন্তু নিস্তেজ হয়ে পড়ছিল, বিকাম উইক। আই হ্যাড পারপেচুয়ালি আ ড্রেড অফ সাম ক্রাইসিস। পারপেচুয়ালি মানে চিরকাল, আর ড্রেড, ড্রেড মানে আ স্ট্রং ফিলিং অফ ফিয়ার, একটা জোরালো ভয়, অফ সাম ক্রাইসিস। ক্রাইসিস মানে ডিফিকাল্ট সিচুয়েশন, চিরকালই ডিফিকাল্ট সিচুয়েশনে আমার একটা তীব্র ভয় ছিল। টু হুইচ আই শুড বি ফাউন্ড আনইকুয়াল, যেটাতে আমি অসমর্থ ছিলাম, যেটাতে আমাকে অসমর্থ খুঁজে পাওয়া গিয়েছিল। মানে ডিফিকাল্ট সিচুয়েশনে আমি খুবই ভয় পেয়ে যেতাম চিরকালই, ওই সিচুয়েশন আমি কখনোই হ্যান্ডেল করতে পারতাম না। বিসাইডস মাই ডে লাইট সার্ভিটিউড, ডে লাইট মানে সারা দিন ধরে, দিনের আলো যতক্ষণ থাকে, তাহলে সারাদিন তিনি কোথায় কাজ করতেন? ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে ক্লার্কের পোস্টে, তাহলে দিনের বেলার ওই কাজটাকে তিনি দাসত্ব বলছেন। তাই বলছেন দিনের বেলায় ওই দাসত্ব বৃত্তির পাশাপাশি আই সার্ভড ওভার এগেইন অল নাইট ইন মাই স্লিপ, আমি কাজ করতাম সারা রাত ধরে আমার ঘুমের মধ্যে, মানে ওই যে ঘুমের মধ্যে আমাকে ওই যে সেন্সটা তাড়িয়ে বেড়াতো, সেটার দ্বারা আমি খুবই অস্থির থাকতাম, ফলে আমি প্রপার রেস্ট নিতে পারতাম না। তাই তিনি এই কথাটা বলছেন যে দিনে খাটার পাশাপাশি রাতেও যেন আমি আমার ঘুমের মধ্যে সারা রাত ধরে খেটে চলতাম, মানে ওটাকেই তিনি তো ডিল করে বেড়াতেন, কোনো মতেই ওটার উপরে তিনি নিজের স্টেবল একটা মেন্টাল কন্ডিশন আনতে পারছিলেন না, সারা রাত ধরে তাকে ওই অনুভূতিটা তাড়িয়ে বেড়াতো। অ্যান্ড উড অ্যাওয়েক উইথ টেরার্স, এবং জেগে উঠতাম আমি টেরার্স, আতঙ্ক নিয়ে, অফ ইমাজিনারি ফলস এন্ট্রিজ, ওই কাল্পনিক মিথ্যে এন্ট্রিজ, এন্ট্রিজ মানে ওই লেখন, মানে যেগুলো উনি টাইপ করতেন বা লিখতেন সেটার কথা বলা হয়েছে, মানে ওনার ওই যে অ্যাকাউন্টস রিলেটেড কাজ, ওই যে ডেটা এন্ট্রি, ওগুলোর কথা বলা হয়েছে। মানে তিনি বলতে চাইছেন দিনের বেলায় ওখানে দাসত্ব বৃত্তি করতাম, সারা রাত আমাকে এই ধরনের একটা সেন্স তাড়িয়ে বেড়াতো, সকালে আমি উঠতাম একটা আতঙ্ক নিয়ে। কিসের আতঙ্ক? না
কাল্পনিক একটা মিথ্যে এন্ট্রির, মানে আমি যেন ভুলভাল কাজ করছি, এই আতঙ্কটা নিয়ে উঠতাম আমি। এরার্স ইন মাই অ্যাকাউন্টস, এবং আমি দেখতাম আমি আমার ওই অ্যাকাউন্টিং এর কাজে ভুল করছি। অ্যান্ড দ্য লাইক, এবং এরকমই আরো অনেক কিছু, মানে সবকিছুতে আমি ভুল করছি, আমি অপর্যাপ্ত, আমি করে উঠতে পারছি না, জবটার ক্ষেত্রে আমি অসমর্থ হয়ে যাচ্ছি, এই ধরনের বিভিন্ন জিনিসের স্বপ্ন নিয়ে আমি সকালে আতঙ্কে জেগে উঠতাম। আই ওয়াজ 50 years of age, আমার বয়স 50 বছর। অ্যান্ড নো প্রসপেক্ট, এবং কোনো সম্ভাবনা ছিল না, অফ এমানসিপেশন প্রেজেন্টেড ইটসেলফ। এমানসিপেশন মানে মুক্তি পাওয়ার, এটা থেকে প্রেজেন্টেড ইটসেলফ মানে যে কাজটি করতাম এটা থেকে তো মুক্তির আর কোনো পথ নেই, এখানেই তো আমাকে আমার জীবনের রিটায়ারমেন্টের পিরিয়ডের আগে পর্যন্ত কাজ করতে হবে, এটা থেকে মুক্তির কোনো উপায় নেই, সেটা তিনি বলতে চেয়েছেন। আই হ্যাড গ্রন টু মাই ডেস্ক, আমি আমার ওই ডেস্কের সাথেই হ্যাড গ্রোন টু মানে যেন বৃদ্ধি পাচ্ছিলাম, মানে অভ্যস্ত হয়ে পড়েছিলাম, এটাই তিনি বলতে চাইছেন যে আমার ওই ডেস্কেই আমি অভ্যস্ত হয়ে পড়েছিলাম, ওর সাথেই আমি বেড়ে উঠছিলাম। অ্যাজ ইট ওয়্যার, এবং এটাও যেন আমার সাথেই অভ্যস্ত হয়ে গিয়েছিল, মানে ওই ডেস্কটা আমার সাথে, আমি ডেস্কটার সাথে অভ্যস্ত হয়ে গেছি, মানে এত দীর্ঘ সময় ধরে আমি কাজ করছিলাম, তো এই ডেস্কটার সাথে আমি অভ্যস্ত হয়ে পড়েছিলাম, এর সাথেই আমি গ্রোন টু বৃদ্ধি পেয়েছিলাম। অ্যাজ ইট ওয়্যার, এবং এই ডেস্কটাও আমার সাথেই অভ্যস্ত হয়ে গিয়েছিল। অ্যান্ড দ্য উড হ্যাড এন্টার্ড ইনটু মাই সোল। দেখো এখানে তিনি কি বলেছেন, এখানে তিনি একটা হিউমার এবং প্যাথোস এই দুটো জিনিসের একটা সংমিশ্রণ ঘটিয়েছেন। অ্যান্ড দ্য উড হ্যাড এন্টার্ড ইনটু মাই সোল, উড মানে ওই যে ডেস্ক যেটা কিনা মেড অফ উড, ওটা যেন আমার আত্মায় প্রবেশ করে গিয়েছে, মানে তিনি বলতে চাইছেন আই হ্যাভ বিকাম ডাল লাইক দ্য উড, আমি এই উডের মতোই, কারণ উড একটা নিষ্প্রাণ, তো আমিও যেন এই উডের মতো হয়ে গেছি, একটা নিষ্প্রাণ নিস্তেজ ব্যক্তি হয়ে গেছি, মানে জাস্ট আসছি, কাজ করছি, চলে যাচ্ছি, জীবনে আর কোনো সুখ শান্তি এন্থু আমার মধ্যে আর নেই, এই উডটা যেন আমার আত্মায় প্রবেশ করে গেছে, মানে আমিও যেন ওর মতোই একটা অনুভূতিহীন জড় বস্তুতে পরিণত হয়েছি। তাই তিনি বলছেন দ্য উড হ্যাড এন্টার্ড ইনটু মাই সোল, আমার আত্মায় প্রবেশ করে গেছে এই উডটা। এই কথাটা আক্ষরিক অর্থে দেখে খুবই হাস্যকর মনে হচ্ছে, হিউমারাস, কিন্তু এটা যদি আমরা ডিপ সেন্সে দেখতে যাই, অথারের মানে চার্লস ল্যাম্বের যে কষ্টটা, তিনি এই কাজটা করতে চান না, নিজেকে তিনি এই কাজটা করতে গিয়ে একটা বন্দি কেজড অ্যানিমাল মনে করছেন, জীবনের সব শখ আহ্লাদ ওনার হারিয়ে গেছে, সেই যে অবস্থাটা, সেই যে দুর্ভাগ্যটা, সেই যে আবেগটা তিনি প্রকাশ করেছেন এখানে, তাহলে এই আবেগটার ফলে একদিকে আমরা তার অবস্থা সম্পর্কে অভিজ্ঞতা লাভ করতে পারছি, ফলে কষ্ট হচ্ছে, কিন্তু অন্যদিকে এই লাইনটা আক্ষরিক অর্থে হিউমারাস। তাই এই লাইনের দ্বারা চার্লস ল্যাম্বের যে পার্সোনাল যে ফিলিংস এবং হিউমার এবং প্যাথোস, এই সমস্ত কিছুর যে সংমিশ্রণ ঘটানোর একটা ক্ষমতা, সেটা প্রকাশ পাচ্ছে। এরপরে দেখো মাই ফেলোজ ইন দ্য অফিস। মাই ফেলোজ ইন দ্য অফিস বলতে তিনি তেনার কলিগদের কথা বলছেন। উড সামটাইমস কিছু কিছু সময় র্যালি মি আপন দ্য ট্রাবল লেজিবল ইন মাই কাউন্টেন্যান্স। র্যালি মানে ঘিরে ধরা, তাহলে আমার ওই ফেলো কলিগরা মাঝে মাঝে অফিসে আমাকে ঘিরে ধরতো, আমার মুখের মধ্যে যে লেজিবল, লেজিবল মানে হচ্ছে কি ক্লিয়ার, একদম স্পষ্ট বোঝা যাচ্ছে যে সমস্যাটা, সেই সমস্যাটা আমার মুখমণ্ডলে দেখে, কাউন্টেন্যান্স মানে মুখমণ্ডল বা ফেস, আমার মুখে যে সেই সমস্যাটার, সেই ট্রাবলটার ছাপ একদমই পরিষ্কার বোঝা যাচ্ছে, সেটা দেখে তারা আমাকে ঘিরে ধরতো সবসময়। বাট আই ডিড নট নো দ্যাট ইট হ্যাড রেইজড দ্য সাসপিশন অফ এনি অফ মাই এমপ্লয়ার্স। কিন্তু আমি জানতাম না এটা আমার ওই এমপ্লয়ারদের মধ্যে, মানে আমার ওই কর্মীদের মধ্যে কোনো সন্দেহের উদ্রেক করেছিল কিনা, মানে আমার মুখমণ্ডলের মধ্যে, আমার মুখের মধ্যে আমি যে ভালো নেই, আমি যে সমস্যায় রয়েছি, এই যে ছাপটা প্রকাশ হতো, এটার দ্বারা তাদের মনে আমাকে নিয়ে কোনো সন্দেহ জেগেছিল কিনা, মানে তারা আমার পেছনে কোনো সমালোচনা করছিল কিনা এটা নিয়ে, সেটা আমি জানি না, বলতে পারবো না, মানে চার্লস ল্যাম্ব ওই দিকে কোনো কান দেন। হোয়েন অন দ্য 5th of last month, লাস্ট মান্থ মানে তিনি যেই মাসে রিটায়ারমেন্ট নিয়েছেন সেই মাসের কথা বলা হচ্ছে, 5th of the last month, তাহলে এর দ্বারা বোঝা যাচ্ছে যে তিনি এই সুপার অ্যানুয়েটেড ম্যানটা জাস্ট রিটায়ারমেন্টের পরের মাসেই তিনি লিখেছিলেন, তাই তিনি বলেছেন লাস্ট মান্থ মানে শেষ মান্থের 5 তারিখ, তাহলে তিনি এখানে বলছেন যে লাস্ট মান্থের 5 তারিখে আর ডে, যেটা ছিল একটা দিন, এভার টু বি রিমেম্বার্ড মানে চিরস্মরণীয় একটা দিন ছিল বাই মি, লাস্ট মান্থের 5 তারিখটা আমার জন্য একটা চিরস্মরণীয় দিন ছিল। এল, এল বলতে দেখো চার্লস ল্যাম্ব যে অফিসে কাজ করতেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে অফিসটাতে কাজ করতেন, সেই অফিসের যে জুনিয়র পার্টনার লাসি, LACY, উনার কথা তিনি বুঝিয়েছেন, তাই সংক্ষেপে তিনি এখানে এল লিখেছেন, এল ফর লাসি। দ্য জুনিয়র পার্টনার ইন দ্য ফার্ম, ফার্ম বলতে ওই কোম্পানিটিকে বোঝাচ্ছে, ফার্ম বলতে সাধারণত অংশীদারি ব্যবসায় মানে পার্টনারশিপ বিজনেস
বিজনেসে ফার্ম কথাটি সেই সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে বোঝায় যারা প্রফেশনাল সার্ভিস প্রদান করে থাকে, পেশাগত সার্ভিস প্রদান করে থাকে, বিশেষ করে লিগ্যাল অ্যাডভাইস, অ্যাকাউন্টিং প্র্যাকটিস বা ফিনান্সিয়াল গাইডেন্সের ক্ষেত্রে যারা পেশাগত সার্ভিস প্রদান করে সেই সমস্ত বিজনেস ইনস্টিটিউশনগুলোকে ফার্ম বলে। তাহলে বোঝা গেল এই কোম্পানিটিও একটি অংশীদারিক ব্যবসায়িক প্রতিষ্ঠান, মানে এখানে অনেক অংশীদার রয়েছে, অনেক পার্টনার্স রয়েছে। তো তাদের মধ্যে জুনিয়র পার্টনার যে লাসি, সে কলিং মি অন ওয়ান সাইড, সে আমাকে একদিকে ডেকে, মানে অফিসে একদিকে ডেকে ডিরেক্টলি ট্যাক্সড মি উইথ মাই ব্যাড লুকস। ট্যাক্সড মি মানে চার্জড মি, মানে আমাকে চার্জ করলো উইথ মাই ব্যাড লুকস, মানে আমাকে যে এরকম খুব খারাপ দেখাচ্ছিল, মানে মনে হচ্ছিল মুখ দেখে আমি ভালো নেই, আমার শরীর অবস্থা ভালো নেই, সেই জন্য আমাকে চার্জ করলো যে কেন আমাকে এরকম দেখাচ্ছে। অ্যান্ড ফ্র্যাঙ্কলি ইনকোয়ারিড দ্য কজ অফ দেম, এবং এগুলোর কারণ কি সেগুলোও তিনি ফ্র্যাঙ্কলি খোলামেলাভাবেই তিনি ওগুলোর অনুসন্ধান করতে থাকলেন, মানে আমাকে জিজ্ঞাসা করতে থাকলেন। সো ট্যাক্সড, অতএব আমাকে এই যে চার্জ করছেন তার ফলে আই অনেস্টলি মেড কনফেশন, সত্যি সত্যি আমি কনফেশন মানে ব্যক্ত করে দিলাম, স্বীকার করে নিলাম, অফ মাই ইনফার্মিটি। ইনফার্মিটি মানে দুর্বলতা, মানে ওই জুনিয়র পার্টনার যখন আমাকে ডেকে জিজ্ঞেস করলো আমাকে এরকম দেখাচ্ছে কেন, চার্জ করলো, কারণ জানতে চাইলো, আমি সত্যি সত্যি ব্যক্ত করে দিলাম আমার দুর্বলতাটা, মানে আমার মধ্যে কি চলছে, কেন নিজেকে এভাবে অনুভব করছি, আমি সবই পরিষ্কার খোলামেলাই বলে দিলাম। অ্যান্ড অ্যাডেড দ্যাট, এবং সঙ্গে এটাও বললাম, আই ওয়াজ অ্যাফ্রেইড আই শুড ইভেনচুয়ালি বি অবলাইজড টু রিজাইন হিজ সার্ভিস, এবং এটাও বললাম যে হয়তো আমি ভয় পাচ্ছি শেষমেশ আমি হয়তো আপনার এই সার্ভিস রিজাইন করে বাধিত হব, আমি কাজটি হয়তো রিজাইন করব, এটাও আমি বলে দিলাম যে আমি ভয় পাচ্ছি হয়তো শেষমেশ আর কন্টিনিউ করতে পারবো না, আমি রিজাইন করে অবলাইজড বাধিত হব। হি স্পোক সাম ওয়ার্ডস অফকোর্স টু হার্টেন মি, তিনি অবশ্যই এরপরে আরো কিছু শব্দ বললেন আমাকে হার্টেন মানে আমাকে এনকারেজ করতে, মানে আমি যে এই যে বললাম শরীর ভালো নেই এই সমস্যার কথা সত্যি আমি স্বীকার করে নিলাম এবং সঙ্গে এটাও বললাম হয়তো কাজটা করতে পারবো না, তিনি এরপরে আমাকে চেয়ার আপ করার জন্য, আমাকে এনকারেজ করার জন্য অবশ্যই তিনি কিছু কথা বলেছিলেন। অ্যান্ড দেয়ার দ্য ম্যাটার রেস্টেড, এবং সেখানেই ওই বিষয়টা রেস্টেড, বিশ্রাম নিয়েছিল, মানে ওখানেই ওই বিষয়টা থেমে গিয়েছিল। উনি ডেকে জিজ্ঞেস করলেন, আমি কনফেস করলাম, উনি আবার আমাকে এনকারেজ করতে আমি যাতে না ভেঙে পড়ি অনেক কথা বললেন, তো সেখানেই সেই ম্যাটারটা মোটামুটি থেমে গেল। আ হোল উইক, এরপরে একটা সম্পূর্ণ সপ্তাহ, আই রিমেইনড লেভারিং আন্ডার দ্য impression that I had acted imprudently in my disclosure. I remained lavering, মানে আমি ক্রমাগত লেভার দিয়ে যাচ্ছিলাম আন্ডার দ্য ইমপ্রেশন, এই ছাপটায়, কোনটা, দ্যাট আই হ্যাড অ্যাক্টেড ইমপ্রুডেন্টলি। ইমপ্রুডেন্টলি মানে হচ্ছে অবিবেচক ভাবে। তাহলে এর পরের পুরোটা সপ্তাহ ধরে আমি কাজ করে যাচ্ছিলাম, লেভারিং বলতে এখানে সেই থটটা যেটা আমাকে ভাবিয়ে বেড়াচ্ছিল সেটাকেই লেভারিং বলা হচ্ছে। তাহলে এখানে তিনি বলতে চাইছেন এর পরের পুরোটা সপ্তাহ জুড়ে আই রিমেইন লেভারিং আন্ডার দ্য ইমপ্রেশন দ্যাট আই হ্যাড অ্যাক্টেড ইমপ্রুডেন্টলি ইন মাই ডিসক্লোজার। ডিসক্লোজার মানে প্রকাশ, তাহলে আমি যে উনার কাছে যে নিজের জিনিসটা প্রকাশ করেছিলাম সেটা এতটাই অবিবেচক ভাবে বলেছিলাম, এই যে ইমপ্রেশনটা সারাটা সপ্তাহ আমাকে ট্রাবল দিয়ে গেল। আই হ্যাড ফুলিশলি গিভেন আ হ্যান্ডেল এগেনস্ট মাইসেলফ, এটা যে আমি একদম বোকামি করে গিভেন আ হ্যান্ডেল, হ্যান্ডেল বলতে এখানে ওয়েপন, মানে আমি যেন নিজেই একটা অস্ত্র তুলে দিয়েছিলাম আমার বিরুদ্ধে। এইটা ভেবেই এই যে বোকামিটা করেছিলাম, এই যে অবিবেচকের মতো এই কাজটা আমি করেছিলাম, এই জিনিসটার ইমপ্রেশনটা সারাটা সপ্তাহ আমাকে ট্রাবল দিয়ে গেল। and had been anticipating my own dismissal. anticipating মানে প্রত্যাশা করা, এবং নিজেই আমার এই পুরো বোকামির কাজের ফলে নিজেই আশা করতে থাকলাম my own dismissal. dismissal মানে অপসারণ এবং anticipating মানে প্রত্যাশা করা। তাহলে এর ফলে আমি প্রত্যাশা বা আশা করতে থাকলাম আমার নিজের অপসারণের, মানে পরের পুরো সপ্তাহ জুড়ে এই যে আমার বোকামিগুলোই আমাকে ট্রাবল দিয়ে বেড়াচ্ছিল এবং আমি আশা করছিলাম আমার অপসারণের। কারণ আমি তো নিজেই বলে দিয়েছিলাম যে আমি কাজটা ছেড়ে দেবো হয়তো, বা আমি রিজাইন নিয়ে নেব, তাই তারা সুযোগ পেয়ে যাবে, আমি অপসারিত হব, তারা এই সুযোগের সদ্ব্যবহার করবে, তাই আমি আশা করছিলাম আমার অপসারণের। বোঝা গেছে? আ উইক পাস্ট ইন দিস ম্যানার, এইভাবে একটা পুরো সপ্তাহ পেরিয়ে গেল, মানে এইভাবে আমি চিন্তা করতে থাকলাম, আশা করতে থাকলাম এই হয়তো আমাকে সরিয়ে দেবে ওরা। দ্য মোস্ট অ্যাংজিয়াস ওয়ান, এবং এই উইকটা ছিল সব থেকে উদ্বিগ্নময়, আমি খুবই চিন্তিত ছিলাম এই উইকে। আই ভেরিলি বিলিভ, ভেরিলি মানে হচ্ছে সত্যি সত্যি, আমি সত্যি সত্যি বিশ্বাস করি, ইন মাই হোল লাইফ, আমার সারা জীবন ধরে, হোয়েন অন দ্য ইভিনিং অফ দ্য 12th of April, যখন 12th এপ্রিলে মানে এপ্রিলের 12 তারিখের ইভিনিং এ সন্ধ্যেবেলায়, জাস্ট অ্যাজ আই ওয়াজ অ্যাবাউট টু কুইটিং মাই ডেস্ক,
জাস্ট আমি যখন আমার ডেস্ক কুইটিং মানে ছাড়তে যাচ্ছিলাম টু গো হোম বাড়ি যাওয়ার জন্য, ইট মাইট বি অ্যাবাউট 8 o'clock, হয়তো তখন 8টা মতো বেজে থাকবে। আই রিসিভড আমি গ্রহণ করেছিলাম অ্যান অফুল সামন, অফুল সামন মানে একটা ভীতিকর আহ্বান, মানে খুব একটা ভয়ঙ্কর তলব আমি গ্রহণ করেছিলাম, মানে কেউ এসে আমাকে বলেছিল যে আমাকে ডাকা হয়েছে। টু অ্যাটেন্ড যোগদান করতে, দ্য প্রেজেন্স উপস্থিতি অফ দ্য হোল অ্যাসেম্বলড ফার্ম সমগ্র সমবেত হওয়া ফার্মের কাছে, ইন দ্য ফর্মিডেবল ব্যাক পার্লার। ব্যাক পার্লার বলতে পেছনের ঘর বা অন্দরমহল, সাধারণত কোনো বিল্ডিংয়ে কোনো প্রতিষ্ঠানে পেছনের দিকে একটা বৈঠকখানার মতো জায়গা রাখা থাকে যাতে সেখানে সবাই সমবেত হয়ে যে কোনো অনুষ্ঠান যে কোনো মিটিং এই সমস্ত কিছু করতে পারে, সেটাকে এখানে পার্লার বলা হচ্ছে সেই ঘরটাকে। তো সেই পার্লারটাকে এখানে ফর্মিডেবল বলা হচ্ছে। ফর্মিডেবল মানে হচ্ছে শক্তিশালী বা ভয়ঙ্কর, এখানে ভয়ঙ্কর শক্তিশালী এই দুই অর্থেই প্রয়োগ করা হয়েছে। তাহলে আমাকে ডাকা হলো যে আমাকে উপস্থিত থাকতে হবে ওই ব্যাক পার্লারে যেখানে সমগ্র ফার্ম মানে সবাই অ্যাসেম্বল হয়েছে, সেই উপস্থিতিতে আমাকে যোগদান করতে হবে। কোথায়? ব্যাক পার্লারে, যেটা কিনা ভয়ঙ্কর। তাহলে ব্যাক পার্লারকে এখানে ভয়ঙ্কর বা শক্তিশালী বলা হয়েছে, ফর্মিডেবল বলা হয়েছে। মানে এখানে পার্লার যে ভয়ঙ্কর সেটা কিন্তু নয়, কিন্তু ওখানে যে জিনিসটা হবে সেটা হয়তো ওনার কাছে অপ্রত্যাশিত এবং উনার মধ্যের যে ভয়টা সেটাই এখানে ব্যক্ত করা হয়েছে। আই থট নাও মাই টাইম ওয়াজ সিওরলি কাম, আমি ভেবেছিলাম নাও মাই টাইম এখন আমার সময় ওয়াজ সিওরলি কাম একদম সত্যি সত্যি এসে গিয়েছিল। মানে সেই মুহূর্তটাতে যখন আমাকে ডেকে পাঠানো হয়েছিল তখন আমি ভেবেছিলাম একদম আমার সময় চলে এসেছে। তাহলে এবারে আই হ্যাভ ডান ফর মাইসেলফ মানে আই হ্যাভ এক্সপেন্ডেড অল মাই এনার্জি, মানে আমার সমস্ত এনার্জি খরচ হয়ে গিয়েছে। আই এম গোয়িং টু বি told that they have no longer occasion for me, হয়তো আমাকে বলা হবে আই এম গোয়িং টু বি টোল্ড, আমাকে বলা হবে যে তাদের আর আমাকে প্রয়োজন নেই। নো লঙ্গার ওকেশন, ওকেশন মানে সুযোগ, ওকেশন মানে এখানে সুযোগ, কিছু করার যে সুযোগ, তাদের হয়তো আমাকে আর প্রয়োজন নেই, আমাকে আর তারা সুযোগ দেবে না, এটাই হয়তো আমাকে বলা হবে। এল, এল বলতে লাসি বলেছিলাম, এল এ সি ওয়াই। আই কুড সি আমি দেখতে পাচ্ছিলাম, স্মাইলড at the terror I was in, আমি লাসিকে দেখতে পাচ্ছিলাম সে হাসছিল। at the terror I was in এবং আমি আতঙ্কে ছিলাম, which was a little relief to me এবং তার ওই হাসিটা আমার রিলিফ ফিল হলো। when to my utter astonishment, যখন to my utter astonishment, utter astonishment মানে হচ্ছে utter মানে খুবই, আর astonishment সারপ্রাইজ, মানে যখন আমি একদমই অবাক হয়ে গিয়েছিলাম, সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম। বি, বি, বি হচ্ছে এখানে আরো একজন সেই অংশীদার বা পার্টনারের কথা বলা হয়েছে। বি ফর বোল্ডেরো, BOLDERO, বোল্ডেরো বা বি দ্য এল্ডেস্ট পার্টনার, এ ছিল সব থেকে বড়, এল্ডেস্ট, এল্ডেস্ট পার্টনার বিগান আ ফর্মাল হ্যারাং, হ্যারাং মানে হচ্ছে লাউড অ্যাড্রেস বা লেকচার। তাহলে যখন ওই যে এল্ডেস্ট পার্টনার বোল্ডেরো, প্রকৃতপক্ষে এই কোম্পানিটাতে 4 জন অংশীদার ছিল। বোল্ডেরো যে কিনা এল্ডেস্ট, মেরিউইদার, বসাঙ্কোয়েট এবং লাসি যে কিনা সব থেকে জুনিয়র, এই 4 জনের আংশীদারিক ব্যবসায়িক প্রতিষ্ঠান ছিল এই কোম্পানিটি, যেটিকে ফার্মও বলা হচ্ছে। বোঝা গেল? তো সেই যে এল্ডেস্ট পার্টনার সে শুরু করলো একটা লেকচার, ফর্মাল হ্যারাং মানে লাউড অ্যাড্রেস বা লেকচার, টু মি আমার উদ্দেশ্যে, অন দ্য লেন্থ অফ মাই সার্ভিস আমার সার্ভিসের দৈর্ঘ্যের ওপরে, মানে আমার কর্মকালের ওই সময়ের ওপরে। মাই ভেরি মেরিটোরিয়াস কন্ডাক্ট ডিউরিং দ্য হোল অফ দ্য টাইম, আমার মেরিটোরিয়াস মেধাবী কন্ডাক্ট আচরণ, ডিউরিং দ্য হোল অফ দ্য টাইম এই সমগ্র সময় জুড়ে, মানে আমার সমগ্র চাকরির সময় জুড়ে, সার্ভিস পিরিয়ড জুড়ে আমার যেই মেধাবী আচরণ সেটা নিয়ে তিনি লেকচার দিচ্ছিলেন। দ্য ডিউস থট আই, ডিউস মানে হচ্ছে এখানে ডেভিল, মানে তিনি ওই যে এল্ডার পার্টনার বোল্ডেরোকে এখানে ডেভিল বলছেন, যে ওই শয়তান। থট আই আমি ভাবছিলাম, হাউ ডিড হি ফাইন্ড আউট দ্যাট, সে এটা কিভাবে খুঁজে পেল। আই প্রোটেস্ট আই নেভার হ্যাড দ্য কনফিডেন্স টু থিঙ্ক অ্যাজ মাচ, মানে আমি এর বিরোধিতা করি, সে যে আমাকে এত মেধাবী বলছে, যে আমার এই সমস্ত কর্মকালের মেধাবী আচরণের কথা সে বলছে, আমি এর বিরুদ্ধে, কারণ আমি কখনোই নিজের মধ্যেই সেই কনফিডেন্স, এই আত্মবিশ্বাস খুঁজে পাইনি নিজেকে এতটা মেধাবী মনে করার বা ভাবার। তাহলে আমি নিজেই নিজেকে এতটা মেধাবী ভাবার কোনো কনফিডেন্স খুঁজে পাইনি, এ কি করে এই জিনিসটা বলছে, ওই শয়তান কি করে বলছে, মানে আমার নিজেরই এতটা কনফিডেন্স ছিল না যে আমি এতটা মেধাবী, এতটা ভালো কাজ করেছি, এ কিভাবে আমাকে নিয়ে এটা বলছে, এটাই তিনি বোঝাতে চাইছেন। হি ওয়েন্ট অন টু ডিসকান্ট, ডিসকান্ট মানে হচ্ছে কমেন্ট, তিনি ক্রমাগত এরকমই বলে চললেন। অন দ্য এক্সপিডিয়েন্সি অফ রিটায়ারিং
অ্যাট আ সার্টেন টাইম অফ লাইফ। তাহলে তিনি ক্রমাগত এরকমই বলে চলেছিলেন, এরকমই কমেন্ট করে যাচ্ছিলেন অন দ্য এক্সপিডেন্সি। এক্সপিডেন্সি মানে হচ্ছে ইউজফুলনেস, অ্যাডভান্টেজ মানে সুবিধা বা যুক্তিযুক্ততা, কিসের? অফ রিটায়ারিং, অবসর নেওয়ার, অ্যাট আ সার্টেন টাইম একটা নির্দিষ্ট সময়ে অফ লাইফ, জীবনের। হাউ মাই হার্ট প্যান্টেড, এই কথাটা শুনে সেই সময় আমার হার্ট কিভাবে প্যান্টেড, প্যান্টেড মানে হচ্ছে পালপিটেটেড হেভিলি, মানে জোরে স্পন্দন হচ্ছিল। হার্ট তো আর পালপিটেটেড হবে না, হার্টের তো আর ঘাম দেবে না, এখানে বলতে চাইছে আমার হৃদস্পন্দন খুব বেড়ে যাচ্ছিল সেই সময়, আমার হৃদয়টা এতটাই জোরে স্পন্দিত হচ্ছিল। অ্যান্ড আস্কিং মি আ ফিউ কোয়েশ্চেন্স অ্যাজ টু দ্য অ্যামাউন্ট অফ মাই ওন প্রপার্টি, এবং সেই সময় ওই বোল্টেরও, যিনি কিনা আমাকে নিয়ে অনেক কমেন্ট করছিলেন, তিনি আমাকে কিছু প্রশ্ন করলেন অ্যাজ টু দ্য অ্যামাউন্ট অফ মাই ওন প্রপার্টি, এমনভাবে করলেন যেন সেগুলো আমার নিজের সম্পত্তির একটা পরিমাণ, মানে যেন সেগুলো আমার নিজেরই সম্পত্তির একটা পরিমাণ। প্রশ্নগুলো এইভাবে আমাকে ছুঁড়ে দিলেন। অফ হুইচ আই হ্যাভ আ লিটল, অবশ্য যেগুলোর মধ্যে আমি খুবই কম উত্তর দিয়েছিলাম। এন্ডেড উইথ আ প্রপোজাল, এবং যেই কথাগুলো বা যেই বক্তৃতাগুলো তিনি শেষ করলেন একটা প্রপোজাল দিয়ে, প্রস্তাব দিয়ে। টু হুইচ হিজ 3 পার্টনার্স নোডেড আ গ্রেভ অ্যাসেন্ট, যেটাতে তার বাকি 3 জন পার্টনার, ওই যে 4 জনের কথা আমি বলেছিলাম মনে আছে, তো এখানে বাকি 3 জনের কথা বলা হয়েছে, মেরিওয়েদার, বসাংকোয়েট এবং লাসি। তিনি তো এল্ডেস্ট, তিনি ঘোষণা করলেন, এবং বাকি 3 জন নোডেড মাথা নাড়ল আ গ্রেভ অ্যাসেন্ট। গ্রেভ মানে খুব গম্ভীর বা গুরুতর বা মারাত্মক, আর অ্যাসেন্ট মানে এগ্রি, মানে তারা যেন মারাত্মকভাবে এটাতে এগ্রি, এমনভাবে তারা মাথা নাড়ল। তাহলে তিনি এতগুলো বক্তৃতা দেওয়ার পরে আমাকে যেন আমার প্রপার্টি এমনভাবে যেন আমাকে প্রশ্নগুলো করে দিলেন, যেটাতে আমি খুব কমই উত্তর দিলাম, এবং তিনি শেষমেশ তার ওই বক্তৃতাটা শেষ করলেন কিভাবে? আমাকে রিটায়ারমেন্টের একটা প্রপোজাল দিয়ে, যেটাতে তার বাকি 3 জন যে অংশীদার খুবই গুরুতর বা মারাত্মকভাবে তারা মাথা নাড়াচ্ছিল, হ্যাঁ এটা যেন উচিত, এমনভাবে তারা মাথা নাড়াচ্ছিল। দ্যাট আই শুড অ্যাকসেপ্ট ফ্রম দ্য হাউস, যেটা আমার উচিত, ফ্রম দ্য হাউস মানে ওই কোম্পানির কথা বলা হয়েছে ওখানে, যে ওখান থেকে আমাকে অ্যাকসেপ্ট করা উচিত। হুইচ আই হ্যাড সার্ভড সো ওয়েল, যেটাতে আমি অনেক ভালোভাবে কাজ করেছি, মানে যেই কোম্পানিতে আমি এত সুন্দরভাবে কাজ করে গিয়েছি সেটা থেকে আজকে আমাকে ওই রিটায়ারমেন্টটা গ্রহণ করা উচিত। আ পেনশন, একটা পেনশন ফর লাইফ টু দ্য অ্যামাউন্ট অফ 2/3 অফ মাই অ্যাকাস্টমড স্যালারি, তাহলে তারা আমাকে রিটায়ারমেন্ট দিচ্ছে একটা পেনশনের ওপরে। কোন পেনশনটা? যেটা কিনা আমার যে স্যালারি ছিল, অ্যাকাস্টমড স্যালারি মানে যে স্যালারির সাথে আমি অভ্যস্ত হয়েছিলাম, সেই স্যালারি 2/3, 2/3, তাহলে তারা আমাকে একটা রিটায়ারমেন্ট দিচ্ছিল এবং আমার স্যালারির 2/3 পেনশন আমাকে দিচ্ছিল। আ ম্যাগনিফিসেন্ট অফার, একটা চমৎকার অফার। আই ডু নট নো হোয়াট আই অ্যান্সার্ড বিটুইন সারপ্রাইজ অ্যান্ড গ্র্যাটিটিউড, আমি জানি না যে আমি কি উত্তর করব বিটুইন সারপ্রাইজ, অবাক হওয়া, এবং গ্র্যাটিটিউড, কৃতজ্ঞ বা বাধিত হওয়ার মাঝে। মানে আমি অবাকও হয়ে গিয়েছিলাম, হঠাৎ করে এরা আমাকে রিটায়ারমেন্ট দিয়ে দিল এবং পেনশন সমেত, যেটা আমি ভাবতেই পারছিলাম না, এবং আমি এর জন্য কৃতজ্ঞও হলাম। তাই এই দুয়ের মাঝে আমি কি উত্তর করব আমি জানতাম না। বাট ইট ওয়াজ আন্ডারস্টুড দ্যাট আই অ্যাকসেপ্টেড দেয়ার প্রপোজাল, কিন্তু এটা বোঝা গিয়েছিল যে আমি তাদের এই প্রস্তাবটা গ্রহণ করেছিলাম। অ্যান্ড আই ওয়াজ টোল্ড দ্যাট আই ওয়াজ ফ্রি ফ্রম দ্যাট আওয়ার, এবং আমাকে বলা হয়েছিল যে আমি সেই সময় থেকে, দ্যাট আওয়ার সেই সময় থেকে ফ্রি, মুক্ত, টু লিভ ত্যাগ করতে, দেয়ার সার্ভিস তাদের কাজ। তাহলে আমাকে এটা ঘোষণা করার পরে বলা হয়েছিল যে সেই সময় থেকে তাদের কাজ থেকে আমি মুক্ত। আই স্ট্যামার্ড আউট আ বো, স্ট্যামার্ড আউট আ বো বলতে বোড মাই হেড ইন রেসপেক্ট অ্যান্ড গ্র্যাটিটিউড, মানে রেসপেক্ট শ্রদ্ধায় এবং কৃতজ্ঞতায় আমি আমার মাথা নত করলাম। স্ট্যামার্ড আউট আ বো মানে আমি মাথা নত করলাম কৃতজ্ঞতায় এবং সম্মানে। কোনো কিছুকে সম্মান জানিয়ে সহমত প্রদর্শন করে তার প্রতি কৃতজ্ঞতা বোধ করাতে একটু নিচু হয়ে মাথা নত করাটা, তো সেটাই বলছে আই স্ট্যামার্ড আউট আ বো, আমি বো ডাউন করলাম। অ্যান্ড অ্যাট জাস্ট 10 মিনিটস, এবং জাস্ট 10 মিনিটের মধ্যে, আফটার 8 আই ওয়েন্ট হোম, মানে 8টা বাজার 10 মিনিটের মধ্যেই, জাস্ট 10 মিনিট, 10 মিনিটের মধ্যেই আই ওয়েন্ট হোম, আমি বাড়ি পৌঁছে গেলাম। ফর এভার, সব দিনের জন্য, চিরদিনের জন্য, মানে এরপরে তো আর আমি যাব না, রিটায়ারমেন্ট। দিস নোবেল বেনিফিট, এই যে মহান বেনিফিট, সুযোগ বা সুবিধাটা, গ্র্যাটিটিউড ফরবিডস মি টু কনসিল দেয়ার নেমস, যেটা কিনা গ্র্যাটিটিউড ফরবিডস মানে নিষেধ করছিল আমাকে, টু কনসিল গোপন করতে, দেয়ার নেমস তাদের নাম। মানে এই যে মহান সুযোগটা, এই সুযোগটা পাওয়ার ফলে আমি এতটাই কৃতজ্ঞ ছিলাম যে কৃতজ্ঞতা আমাকে নিষেধ করছিল তাদের নামগুলো গোপন করা থেকে। মানে কৃতজ্ঞতার বশবর্তী হয়ে আমার যেন তাদের নামগুলো বলা উচিত ছিল, এতটাই মহান বা নোবেল এই সুযোগ, এতটাই ভালো এই সুযোগটা আমাকে দেওয়া হয়েছে যে আমার উচিত ছিল যেন কৃতজ্ঞতার বশবর্তী হয়ে তাদের নামগুলো বলি আমি। আই ও টু দ্য কাইন্ডনেস অফ দ্য মোস্ট মিউনিফিসেন্ট
ফার্ম ইন দ্য ওয়ার্ল্ড। আই ও মানে ঋণী, আমি ঋণী টু দ্য কাইন্ডনেস, ওই দয়ালুতায়, অফ দ্য মোস্ট মিউনিফিশন মানে উদার বা লয়াল, তাহলে সবচেয়ে উদার বা লয়াল ফার্ম মানে কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে আমি ঋণী বিশ্বের সব থেকে উদার এই ব্যবসায়িক প্রতিষ্ঠানটির কাছে। দ্য হাউস অফ বোল্ডেরো, মেরিওয়েদার, বসানকোয়েট অ্যান্ড লেসি, যেটা কিনা কোন কোম্পানি? এই যে চারজন অংশীদারের নাম দিয়ে দেওয়া হয়েছে তারপরে, এই চারজন অংশীদারের কোম্পানি বোল্ডেরো, মেরিওয়েদার, বসানকোয়েট অ্যান্ড লেসি। তাহলে এরা আমাকে এত বড়ই একটা মহান সুযোগ দিয়েছিল যে কৃতজ্ঞতা আমাকে নিষেধ করছিল এদের নামগুলো গোপন করাতে, মানে কৃতজ্ঞতার বশবর্তী হয়ে এদের নামগুলো বলা আমার উচিত। তাই আমি ঋণী ওয়ার্ল্ডের সব থেকে উদার এই কোম্পানির দয়ালুতার কাছে, যেই দয়াটা তারা আমাকে দেখিয়েছিল। তাই তিনি এখানে নামগুলি উল্লেখ করেছেন। এই যে কনসিল বলেছিল, ফরবিড মি টু কনসিল মানে গোপন করতে নিষেধ করেছিল, তাই তিনি এখানে চারটে নাম বলে দিয়েছেন। এরপর এই প্যারাটি শেষে তিনি একটি ফ্রেজ উল্লেখ করেছেন, এস্টো পারপেচুয়া। এই এস্টো পারপেচুয়া এটি একটি ল্যাটিন ফ্রেজ, যেটার মানে হচ্ছে লেট ইট বি পারপেচুয়াল বা মে ইট বি এভারলাস্টিং। পারপেচুয়াল মানে এভারলাস্টিং মানে চিরস্থায়ী, তিনি বোঝাতে চাইছেন এটি চিরস্থায়ী হোক বা এটির স্থায়িত্ব হোক চিরন্তনতার জন্য। এই এস্টো পারপেচুয়া শব্দটি একটি ল্যাটিন শব্দ। এটি একজন ভেনিসিয়ান থিওলজিস্ট এবং ম্যাথমেটিক্স পাওলো সার্পি নামে, যিনি ফ্রা পাওলো নামেও পরিচিত, তার থেকে এসেছে। অ্যাকচুয়ালি অ্যাকর্ডিং টু ভেনিসিয়ান ট্র্যাজেডি, পিপল ইউজড ইট অ্যাজ আ ফাইনাল উইশ ফর দ্য ভেনিসিয়ান রিপাবলিক। ভেনিসের মানুষেরা মৃত্যুর আগে ভেনিস প্রজাতন্ত্রের জন্য তাদের যে শেষ ইচ্ছা ব্যক্ত করে, সেটা হচ্ছে এই শব্দটা। মানে তারা মৃত্যুর সময় তারা এই ইচ্ছাটা প্রকাশ করে যেত যে তাদের যে স্টেট, তাদের যে প্রজাতন্ত্র, এটা যেন চিরস্থায়ী হোক। এই ভেনিসিয়ান রিপাবলিকের পাবলিকদের একটা ট্র্যাডিশন ছিল, তারা মৃত্যুর সময় এই শেষ বাক্যটি বলে যেত। তারা চাইতো তাদের প্রজাতন্ত্র চিরস্থায়ী হোক এই পৃথিবীতে। পরবর্তীকালে এই নীতিবাক্যটি অনেকের দ্বারা ব্যবহৃত হয়েছে। ইউএস এর আইহাডো স্টেট টেরিটোরিয়াল পিরিয়ড থেকে যখন স্টেট হিসেবে আত্মপ্রকাশ করেছিল 1890 সালে, তখন তারা তাদের ওই ডলারের মুদ্রার পেছনে এই নীতিবাক্যটি ইউজ করেছিল এবং তার পরবর্তীকালে অনেক ক্ষেত্রেই এই নীতিবাক্যটির প্রয়োগ আমরা দেখতে পাই, যেটার অর্থ হলো এটির স্থায়িত্ব হোক, এস্টো পারপেচুয়া। বোঝা গেছে তো? আশা করি এতদূর পর্যন্ত সবাই বুঝতে পেরেছো। কারো কোথাও অসুবিধে নেই। ভিডিওটা কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং চ্যানেলটা ফলো করে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন। এই ক্লাসটা এখানেই শেষ করছি, পরবর্তী অংশটা থাকছে পরের ভিডিওতে।